গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই গরমে অনেক বেশি করে জল খাচ্ছ, অনেক সুস্থ আছো, অনেক বেশি শরবত খাচ্ছ, দই খাচ্ছ, খেয়ে নিজেদেরকে সুস্থ রেখেছো। আমিও খুব ভালো আছি, কারণ আমিও নিজেকে হাইড্রেটেড রেখেছি। আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। স্মৃতি আসছে না কয়েকদিন ধরে, ও আসবে না 10 দিন, কারণ ও বাংলাদেশে ঘুরতে গেছে। ওর শ্বশুর বাড়ি, ওর বাপের বাড়ি ওখানে যশোরে, ওর বাপের বাড়ি, আর শ্বশুর বাড়ি বোধহয় খুলনা। তো ও ওখানে ঘুরতে গেছে, সেই জন্য ও 10 দিন আসবে না। আর 10 দিন আমি সুযোগ পেয়েছি আবার করে রান্না করে আমার পরিবারকে একটু আনন্দ দিতে। তো জানি না সেটা কতটা সঠিকভাবে আমি পালন করতে পারছি, সেটা আমার পরিবারই বলতে পারবে, তবে আমি চেষ্টা করছি। আর এখন 7:30 বাজে, সকালবেলা উঠে আমার যা ছাদের কাজ, গাছে জল দেওয়া, মেডিটেশন সব কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বানিয়ে ফেলেছি টাইসানের খাবার। এখানে হচ্ছে ভাত রয়েছে, মায়েরা ঠান্ডা করতে দিয়েছে। আর মেশিন চলছে, ওয়াশিং মেশিন, কারণ অনেকগুলো চাদর কালকে পাল্টিয়েছি, তো সেইগুলোকে কাচতে হবে, সেই জন্য চালিয়ে দিয়েছি। এখানে চলছে রান্না বান্না, এখানে চলছে। এই বাবা, এটা পুড়ে গেল যা। হ্যাঁ জানি, কিন্তু এটা পুড়ে গেল। আমি ওইদিকে ভিডিও করতে গেছি, এটা পুড়ে গেছে। এটা ফেলে আবার করে নতুন করে পেঁয়াজ কেটে আমাকে বানাতে হবে, নাহলে এটা তেতো হয়ে যাবে, তো এটা করা যাবে না। আর এখানে হচ্ছে ভেটকি মাছ, এই ভেটকি মাছ ভেজে আলু ভেজে রেখেছি। পেঁয়াজটা ভাজার পর আমার মনে পড়লো যে আরে ভিডিওটাই তো শ্যুট করা হচ্ছে না, বলে আমি চলে গেছি, খেয়ালই করিনি যে বোধহয় গ্যাসটা বাড়ানো ছিল না আমার। হ্যাঁ, গ্যাসটা একটু বাড়ানো ছিল, পুড়ে গেছে। ভাগ্যিস মা এসে দেখে সরিয়ে দিয়েছে, না হলে আরো বেশি পুড়ে যেত। আর মা এখন নিজের জন্য একটু চা করে খাচ্ছে, আমাকে বলেনি চা করে দেওয়ার কথা, বললে আমি করে দিতাম, যাই হোক। আর এখানে কালকে আমি ডালগুলো আনিয়ে রেখেছি, এগুলো ঢালা হয়নি। একদম রান্নাঘরটায় না আমার ঢোকা হয় না বলে খুব বেশি ময়লা নোংরা ঝোংরা হয়ে গেছে, তো এটাকে পরিষ্কার করতে হবে। আমি তো ঘরদোর মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, খানিকটা একটুখানি মেস হয়ে রয়েছে এই জায়গাটা ক্লিন আছে, বাট আমার এই ডাস্টারগুলো রয়েছে আর ট্রাইপডগুলো রয়েছে বলে একটু মেস হয়ে আছে। বাট এটাকে আমি করে ফেলতে পারবো, এটা এমন কোনো ব্যাপার নয়। কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে প্রচণ্ড ধুলো হয়ে যায়, মানে এভরিডে ডাস্টিংটা খুব বেশি প্রয়োজন। দেখো, হয়তো তোমরা বুঝতে পারছো কতটা ধুলো হয়ে গেছে। এটা আমি জাস্ট ফ্রাইডে ক্লিন করেছি, স্যাটারডে সানডে মাঝখানে 2 দিন গেছে, আর তার মধ্যে আজকে এরকমভাবে আবার ধুলো হয়ে গেছে। তো প্রত্যেক দিন রেগুলার না আমার পক্ষে ডাস্টিং করাটা খুব পসিবল হয় না, কেন এত বড় বাড়িতে এত কিছু একদিক পরিষ্কার করতে গেলে আরেক দিক এমনিই নোংরা হয়ে যায়। তো যাই হোক, চেষ্টা করছি স্টিল যতটা ভালোবাসা দিয়ে এদেরকে রাখা যায় এবং এদেরকে এই অ্যাফার্মেশনগুলো দেওয়া যায় যে না, আমরাও নোংরা হব না, আমাদেরকে পরিষ্কার করা হচ্ছে, আমরাও চেষ্টা করি ক্লিন থাকতে। তোমরা হয়তো ভাবছো যে আসবাবপত্র, তাদেরকে এইসব আবার অ্যাফার্মেশন কিসে, কিন্তু তোমাদের সাথে এই নিয়ে আমি একদিন কথা বলবো যে প্রত্যেক কটা জিনিসের কিন্তু আলাদা আলাদা ভাইব্রেশন আছে, আলাদা আলাদা এনার্জি আছে। তারাও কিন্তু ভালোবাসা বোঝে, ভালোবাসা ফিল করে। তুমি যেরকম তাদের সাথে ব্যবহার করবে, তারাও কিন্তু সেটা ফেরত দেবে। যেরকম ধরো মানুষের সাথে তুমি যে ব্যবহার করবে, তারা যেরকম ফেরত দেয়, জিনিসপত্র কিন্তু ঠিক সেরকম। যাই হোক, হ্যাঁ, আরেকটা কথা বলছি, আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে আমি মৌনব্রত রেখেছিলাম ফ্রাইডেতে। তো মৌনব্রতর যে আমার এক্সপিরিয়েন্সটা, সেটা আমি তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। তবে তার আগে আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে? এখন আমার কথা বলার সময় নেই, কারণ অরিন্দমের অফিস আছে। তো ছট করে আমি আগে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, জলখাবার বানাতে হবে, ব্রেকফাস্টটা রেডি করে ওদের দিতে হবে, অনেকগুলো কাজ আছে। তারপরে আমি দুপুরবেলা বসে বসে তোমাদের সাথে অনেক, তো আমি চলে এসেছি। সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর একেবারে ডাইরেক্টলি আমি চলে এসেছি। এখন 4:30 মতন বাজে। দুপুরবেলা একটুখানি রেস্ট নিলাম ঠিক বলবো না, ফোনই দেখলাম ম্যাক্সিমাম টাইম। তো কি হয়, ফোন দেখতে গেলে শুরু হয়, তারপর আর শেষ হতে চায় না আর কি। মনে হয় 2 মিনিট 2 মিনিট 2 মিনিট, কিন্তু 2 মিনিটটা কখন যে 20 মিনিট হয়ে যায়, তারপরে কখন যে 2 ঘন্টা হয়ে যায়, সেটা আমরা টের পাই না। তো সেটা সবার সাথে যেরকম হয়, আমার সাথেও সেরকমই হয়। তো যেটা অ্যাকচুয়ালি বলবো বলে তোমাদের বলছিলাম, যে আমি মৌনব্রত রেখেছিলাম। মৌনব্রত যেটা আমরা ছোটবেলায় শুনেছি আমাদের মুনি ঋষিরা করতেন। তারপরে হয়তো আমরা বাড়ির যে বয়স্করা, মানে দিদা ঠাকুমা বা দাদু, এদের ভেতরেও দেখেছি এনারাও অনেক সময় মৌনব্রত রাখতেন। কিন্তু সেই বয়সটা আমার তো ছিল না যে বুঝবো মৌনব্রত কী।
তারপরে তোমরা নিশ্চয়ই যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি একজন যোগা প্র্যাকটিশনার প্লাস যোগা থেরাপিস্ট। তো আমি যখন ঋষিকেশে যাই তখন আমাদের একদিন মৌনব্রত রাখতে হয়েছিল 12 ঘন্টার জন্য। ইনফ্যাক্ট সত্যি কথা বলি, তখনও কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না যে মৌনব্রতটা কেন রাখা হচ্ছে। আমাদের বলা হয়েছে সাইলেন্ট থাকো, আমরা সাইলেন্ট ছিলাম, হোয়াটসঅ্যাপে একে ওকে চ্যাটিং করছিলাম, এসব করছিলাম, কারণ আমাদের সামনেই এক্সাম ছিল। তো এক্সামের গ্রুপ বানানো হয়েছিল, তো আমরা কে কীভাবে পারফর্ম করব, কী সিকোয়েন্স হবে, এইসব নিয়ে ওই চ্যাটিং কিন্তু কনস্ট্যান্টই হচ্ছিল, মানে নামেই আর কি মৌনব্রত হয়েছিল। তো তারপর এতগুলো মাস হয়ে গেছে, আমি কলকাতায় চলে এসেছি, আমার রেগুলার মোটামুটি প্র্যাকটিস থাকে যোগা, প্লাস তোমরা অনেকেই জানো যে আমি যোগা থেরাপিস্ট বলে আমি যোগা শেখাই, এবং আমি একটু মানুষের সাইকোলজি নিয়েও কাজ করতে পছন্দ করি। যদিও সাইকোলজি আমার কোনোদিনই কোনো কালে সাবজেক্ট ছিল না, এটা আমার পুরো সাবজেক্টের বাইরে, কিন্তু স্টিল আমার ভালো লাগে। যেরকম ধরো কেউ আমাকে ডেকেছে শুধুমাত্র যোগা করবে বলে, বা কেউ আমার কাছে এসছে শুধুমাত্র যোগা করবে বলে, তারপরে আমি আলটিমেটলি তাকে দেখছি, মানে তার ভাইব্রেশনটা আমি ফিল করতে পারছি যে তার ভাইব্রেশনটা ভীষণই লো, ভীষণই আন্ডার কনফিডেন্ট, বুঝতে পারছে না যে কি করবে, ভীষণ কনফিউজড, কিন্তু বাইরের থেকে সে দেখাতে চাইছে যে আমি একজন খুবই হ্যাপি, এনার্জেটিক অ্যান্ড ফুললি সর্টেড একটা পিপল, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সে কিন্তু তা নয়। তো সেই ক্ষেত্রগুলোতেও আমার কাজ করতে ভালো লাগে, তাদেরকে সেই মেন্টাল সাপোর্ট দিই, তাদেরকে বোঝাই যে কোনো সমস্যা জীবনে হলে সেই সমস্যার থেকে মুখ ঘুরিয়ে রাখা সেটা কিন্তু কোনো সমস্যার সমাধান নয়। তোমার বাড়িতে যদি কোথাও ময়লা হয়ে থাকে, সেই ময়লাটা দেখছো তুমি রয়েছে, এবার দেখেছো বলে আর সেদিকে তাকাবে না যে ময়লা ওখানে হয়ে রয়েছে, থাক আমি আর দেখবো না, আমি বরং পাশ কাটিয়ে চলে যাই, কারণ ওই ময়লাটা দেখলেই ওটাকে আবার পরিষ্কার করতে হবে, ওই নোংরায় কে হাত দেবে, দরকার নেই বাবা, থাক আমি পাশ কাটিয়ে চলে যাই। তো এরকম আমরা করতে থাকি, কিন্তু আমরা বুঝি না যে এই নোংরাটা ওখানে পোকামাকড় জন্মাতে পারে, ওখানে বিষাক্ত পোকামাকড় জন্মিয়ে আমাদেরকে সমস্যা তৈরি করতে পারে আরও বেশি। তো তার থেকে ভালো যে আমি ওটাকে দেখি এবং ওটাকে ক্লিন করি, পরিষ্কার করি, ফিনাইল দিই, তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আমাদের মনের ভেতরটাও কিন্তু সেরকম। তো সেই জায়গাগুলো যখন মানুষ রেকটিফাই করতে পারে না, আমি সেই জায়গাগুলো নিয়ে কাজ করতে ভালোবাসি এবং করি, আর সফলভাবে করি, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। তো যেটা তোমাদের আসল কথায় ফিরে আসি, আবার বলছিলাম যে মৌনব্রত, তারপরে এতগুলো মাস যখন আমি এখানে ফিরে এসেছি, আমার কাছে প্রচুর ভিডিওজ আসতে শুরু করে, মানে ইউটিউবে যেরকম ন্যাচারালি আসে সবার কাছে, তো আমার কাছেও এই ধরনের ভিডিওস আসতে শুরু করে। তো আমি ভিডিওসগুলো দেখতে থাকি, দেখার পরে আমি মৌনব্রতর যে বেনিফিটটা সেটা আমি বুঝতে পারলাম। তো আমি ঠিক করলাম যে না, আমি একদিন মৌনব্রত রাখবো। তো সেটা ছিল মে মাসের 3 তারিখ, আর কোইন্সিডেন্টালি সেটা অরিন্দমের জন্মদিনের দিন ছিল। মানে আমি কিন্তু এরকম ভেবেচিন্তে রাখিনি যে ওর জন্মদিনের দিনই রাখবো, আমি ডিসাইড করেছিলাম যে আমি অমুক দিন রাখবো, কিন্তু আমার মাথায় ছিল না যে হ্যাঁ ওটা ওর জন্মদিন পড়ছে। আমি শুক্রবার ভেবে রেখেছিলাম, ডেটটা আমি অত খেয়াল করিনি, মানে অল অন এ সাডেন একটা ঠিক করা, তো সেই জন্য। যাই হোক, তারপরে অরিন্দম জিজ্ঞাসা করেছিল তুমি আমার জন্মদিনের দিনই কেন রাখলে। আমি বললাম এটা কোনো ঠিক ঠিকানা নেই, আমি রেখেছি, হয়তো একটা ভালো জিনিসের শুরুয়াতটা তোমার জন্মদিনের দিন থেকেই হওয়ার ছিল, তাই জন্য। তো সবই ভগবানের ঠিক করা, সবই ভগবানের আশীর্বাদ। তারপরে আমি মৌনব্রত রাখি, মৌনব্রতের বেনিফিটটায় আমি পরে আসছি, আগে আমি তোমাদেরকে বলি আমার এক্সপিরিয়েন্সটা কী ছিল। আমি মৌনব্রত রাখি, এবং মৌনব্রত রাখা মানে হচ্ছে আমি ফুললি নিজের ভেতরেই ছিলাম। আমি না কোনো গ্যাজেটের সাথে কানেক্ট করেছি, না কোনো বই পড়েছি, না কিছু করেছি। আমি শুধুমাত্র নিজের সঙ্গে সময় কাটিয়েছি, নিজের যা ভালো লেগেছে, ঘর দৌড় পরিষ্কার করা, যেগুলো ধুলো ময়লা হয়ে গেছিলো, যেরকম সকালটা তোমাদের দেখাচ্ছিলাম যেগুলো পরিষ্কার করেছি, ওই দিনটাই আমি কিন্তু করেছি। অনেক সময় দেখলাম হাতে, এমনিতেই আমি একটু ভোরবেলায় উঠি, আর্লি রাইজার আমি,
তো আমার দিনটা অনেকটা সকালে শুরু হয়ে যায়। কিন্তু অন্য দিনের তুলনায় আমি সেদিনটা কিন্তু অনেক বেশি হাতে সময় পেয়েছি, কারণ আমার ফোনে টাইম ওয়েস্ট হয়নি, এর সাথে ওর সাথে কথা বলে আমার টাইম ওয়েস্ট হয়নি, শুধু টাইম না, এনার্জিটা ওয়েস্ট হয়নি। তো সেটাকে আমি গ্যাদার করতে পেরেছি, আর কনসেন্ট্রেট করে যে কোনো কাজ আমি করেছি সেটাই সফল হয়েছে। যেরকম ধরো আমি ঘর গুছিয়েছি, একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ঘরটা গোছাতে পেরেছি, তাতে আমি হ্যাপি। আর যেটা, এটা গেল একটা পজিটিভ দিক। আর একটা নেগেটিভ দিক হলো, সকাল থেকে উঠে যখন থেকেই আমি ঠিক করে ফেলেছি যে আজ তো আমি কথা বলবো না, সকাল 6টার থেকে আমি বিকেল 4টে পর্যন্ত করেছিলাম। অ্যাকচুয়ালি 12 ঘন্টা করা উচিত, কিন্তু আমি 12 ঘন্টা রাখতে পারিনি, আমার একটু 4টের সময় কাজ ছিল বলে। তো তারপরে আমি 10 ঘন্টা করবো, এটা যখন আমি ঠিক করলাম সকালবেলা থেকে উঠে, আমার মাথায় চপড় 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 বিভিন্ন রকমের কথা হতেই থাকলো। মানে একা যে এত কথা বলা যায় নিজের ভেতরে মুখ না নাড়িয়ে, সেটা আমি সেদিন জেনেছি। বিলিভ মি, আমি সেদিন সেটা জেনেছি। হ্যাঁ, আমরা এমনি তো মাইন্ডে নিজেদের সাথে কথা বলেই থাকি, কিন্তু এত, আমি যেদিন কথা বলি সেদিন আমি এত কথা আমার মাইন্ডে কখনো আসে না। যেদিন আমি মৌনব্রত রেখেছিলাম, এত মানে আমি ননস্টপ ছিলাম সেদিন, আমার মাইন্ডে এত কথা বলেছি। এই এখানে গাছে জল দিতে হবে, এই গাছটা এরকম হয়ে গেল কেন, ওটা এরকম হয়ে গেল কেন, ও মিতালি এলে ওটা বলতে হবে। মিতালি আমার হেল্পার, বাড়িতে যে কাজ করে, হেল্প করে দেয়। ও এলে এটা বলতে হবে, মাকে এটা করতে হবে, ও কথা বললেই আমি তারপরে ওই ফোনটা নেব, তখন গিয়ে আমি অ্যামাজনে এটা অর্ডার করবো, এই করবো, হ্যান। মানে তখন যেন রাজ্যের জিনিস আমার মনে পড়ছে, আর রাজ্যের, তখন আমি নিজেকেই এবার বলছি এটা কিসের মৌনব্রত হচ্ছে, এটা কি মৌনব্রত কোনো এত, মানে মাইন্ডেই এত কথা। আবার নিজেকে শান্ত করলাম কিছুক্ষণ, মানে কিছুক্ষণ বলতে কি হয়তো 2-3 সেকেন্ডও নয়, আবার সেই কথা ফিরে আসছে, এই না ওই, ওই না তাই, সেই না এই, হ্যাঁ না তেনা। আমি তখন নিজেই রিয়েলাইজ করতে শুরু করলাম আস্তে আস্তে, যখন আমি কথা বলি তখন আমি এত কথা আমার মাথায় ঘোরে না সারাক্ষণ ধরে। তারপরে আমি বুঝলাম, প্রথমত তো এটা আমার প্রথম দিন ছিল যে আমি মৌনব্রত রাখছি নিজের থেকে আর কি। ঋষিকেশের কথা আমি বলছি না, কারণ ওটা জাস্ট কিছুই ছিল না আমার কাছে। তো দ্বিতীয়ত হচ্ছে, সেদিনটা আমি রিয়েলাইজ করলাম যে আমি কতটা নিজের সাথে, কতটা আমি নিজেকে চিনি, সেদিন আমি রিয়েলাইজ করলাম। এবং আমি বুঝতে পারলাম যে আজকে ফার্স্ট ডে বলে আমার মাথায় এত কথা সারাক্ষণ ধরে আমি আওড়ে যাচ্ছি। সেকেন্ড ডেতে নিশ্চয়ই কমবে, থার্ড ডেতে আরও কমবে। এরম করতে করতে একটা দিন আসবে সত্যি সত্যি আমি মাইন্ড থেকেও সাইলেন্ট হয়ে যাব, ভেতরে কাম থাকবো। এটা তো কামনেসের অভাবে হচ্ছে, আমার অস্থিরতা আমার মাথায় এতগুলো কথা চালাচ্ছে, তো আমি স্থির হতে চাই, সেই জন্যই তো মৌনব্রত। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স। কিছু সময় ভুলেও গেছি, 3বার আমি কথা বলে ফেলেছি, যখন মানে মুখ দিয়ে শব্দ বেরিয়ে গেছে তারপরেই যখন মনে পড়েছে চুপ করে গেছি, কিন্তু বেরিয়ে গেছে 3বার, ব্রেক হয়ে গেছে। ফোন আমি ধরিনি একবারও, একটু এটা আমি বলতে পারবো যে আমি মেনটেন করেছি, কারণ ফোনগুলো আমি আমার কাছেই রেখেছিলাম না, 2টো ফোনে আমি বন্ধ করে ছেলের ঘরে ড্রয়ারেতে রেখে দিয়েছিলাম, আমি যাইনি। 4টের পরে যা ফোন ধরার আমি ধরেছি, 4:30 পরে ইনফ্যাক্ট। তো এই গেল আমার এক্সপিরিয়েন্স। না, আরও একটা এক্সপিরিয়েন্স আছে যেটা শেয়ার করতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে, এটা তো আমার তরফের এক্সপিরিয়েন্স ছিল, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে আমার বাড়ির আউটডোর ওয়ার্ল্ড, মানে আমার আউটডোর ওয়ার্ল্ডের, মানে আমার বাড়ির যে পরিবেশটা সেটা কেমন ছিল সেটা তোমাদের বলি। অন্যদিন আদি কি হয়, টাইসানকে খেপিয়ে দেয়, টাইসান খুব ঘেঘেউ করতে থাকে, একটা অস্থির পরিবেশ তৈরি হয়ে যায়, এবং আদিও খুব একটা কেয়ার করে না যে মা কী করছে, মাকে হেল্প করে দিই কি কিছু। কিন্তু সেদিনটা দেখলাম আদি কিন্তু একটুও টাইসানের পেছনে লাগেনি, টাইসান ঘেউ ঘেউ করেনি অবান্তর, ঘরের পরিবেশটা অত্যন্ত সুন্দর ছিল, কাম অ্যান্ড কোয়াইট ছিল,
আর আমি যেহেতু অত কাজ করছিলাম, আদি বারবার আমাকে জিজ্ঞেস করছিল, মা হেল্প লাগলে কিন্তু আমাকে বলবে, হেল্প লাগলে কিন্তু আমাকে বলবে। এবং আমি ওকে, যদি হেল্পের জন্য ও জিজ্ঞেস করেছে যে হেল্প লাগবে, আমি মাথা নেড়ে হ্যাঁ বলেছি, তো জিজ্ঞেস করেছে কি, আমি একটু ইশারা করে দেখিয়ে দিয়েছি, যদিও এটা করা উচিত নয়। স্টিল ফার্স্ট ডে আমি দেখিয়ে দিয়েছি, ও আমাকে হেল্প করে দিয়েছে অনেক কিছুতে। এবং মা একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করছিল, আমাকে বিরক্ত করছিল না, এটা ওটা জিজ্ঞেস করছিল না। বাড়ির যে আমার হেল্পিং হ্যান্ড যারা আসে, মিতালি, স্মৃতি, ওরাও বুঝে যখন গেছিল, ওদের বলা হয়নি কিছুই, কিন্তু ওরা বুঝে তো গেছিল, তো ওরাও আমাকে ডিস্টার্ব করেনি বারবার যে বৌদি এটা কী করবো, ওটা কী করবো, এটা কোথায়, ওটা কোথায়, একদমই না। আর অরিন্দমের প্রশ্নই উঠছে না, কারণ অরিন্দম সকালবেলাই বেরিয়ে যায়, মোটামুটি 9:30 10টার মধ্যেই ও বেরিয়ে যায়। আর ফিরেছে যখন, তখন তো অলরেডি আমার মনোব্রত ওভার হয়ে গেছিল। তো সেই জন্য, আর হ্যাঁ, ও মাঝখানে ফোন করে অফিস থেকে যে মোটামুটি একটু বাড়ির সাথে কমিউনিকেট করার জন্য, সেটাও করেনি, যেহেতু জানতো যে আমি ফোনটা রিসিভ করব না, সেজন্য করেনি। সেটা আমি বলেও দিয়েছিলাম ওকে। হোয়াটসঅ্যাপও চেক করবো না, তাই হোয়াটসঅ্যাপেও কিছু পাঠায়নি। এই গেল আমার এক্সপিরিয়েন্সের কথা। এবার বলি আমি মৌনব্রতর বেনিফিটটা কী। মৌনব্রতর বেনিফিট হচ্ছে, এই যে ধরো আমরা সারাক্ষণ কথা বলছি, কথা বলাতে না অনেকটা ক্যালারি নষ্ট হয়, অনেকটা এনার্জি নষ্ট হয়। এবার ধরো আমি কারোর সাথে একটা কথা বলছি, বা বেশ অনেকগুলো লোকের সাথে কথা বলছি, তখন কি হয়, আমি তাদের ভাবনাটার মতন করে আমার ভাবনাটাকে ভেবে আমি বলতে থাকি তাদেরকে, বা কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছি, সেই টপিকটার অনুযায়ী আমি ভাবনা নিয়ে আমি বলতে থাকি। এক তো তাতে আমার প্রচুর এনার্জি নষ্ট হচ্ছে, দ্বিতীয়ত আমি একটু নিজে থিতু হয়ে নিজের সাথে থাকতেই পারছি না, যেখানটায় আমি থিতু হয়ে গেলে নিজেকে চিনতে পারবো। এই মৌনব্রতর দিন আমি কিন্তু নিজেকে বুঝতে পেরেছি যে আমি ভেতর থেকে কতটা অশান্ত, কতটা অস্থির, এবং সেই অস্থিরতাই আমাকে তাড়িয়ে বেরিয়েছে যে তুমি মৌনব্রত করো, সেটা আমি ফিল করলাম। এবং এই স্থিরতা আমাকে কিন্তু অনেকটা এনার্জি গেইন করতে সাহায্য করেছে, যেটা তোমাদের বলছিলাম। তো মৌনব্রত তোমাদের এনার্জিটাকে এক জায়গায় আনতে সাহায্য করবে, সঙ্গে তোমরা যে কাজটা করবে সেটার কনসেন্ট্রেশন লেভেলটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, তোমার ইনোভেটিভ পাওয়ারটা বেড়ে যাবে, কারণ তুমি তো নিজের সাথেই আছো, তুমি তো বাইরে কোনো এনার্জিটাকে ওয়েস্টই হতে দিচ্ছ না, ড্রেন হচ্ছে না কোনো এনার্জি। তৃতীয়ত, মৌনব্রত করলে পরে ক্রিয়েটিভ স্কিলগুলো ভেতর থেকে বেরিয়ে আসে। যখন তুমি থিতু হবে, তখন অটোমেটিক্যালি তোমার ভেতরে যে সমস্ত ক্রিয়েটিভিটিগুলো আছে সেইগুলো কিন্তু বেরিয়ে আসবে। মৌনব্রত এবং মেডিটেশন, এই দুটো জিনিস যে করে তার কিন্তু ইনটিউটিভ পাওয়ারটা অনেক বেশি বেড়ে যায়। মানে ধরো কোনো একটা ঘটনা ঘটতে চলেছে, তুমি আগের থেকে সেটা আঁচ করে নিতে পারবে, সেটা কোনো বিপদ হতে পারে, কোনো ভালো কিছু হতে পারে। বা ধরো একটা লোকের সাথে তোমার দেখা হলো, লোকটাকে তুমি চেনো না, তুমি তার সম্বন্ধে সঙ্গে সঙ্গে বুঝে যাবে লোকটা ভালো না খারাপ, তোমার কোনো ক্ষতি করবে না ভালো করবে নাকি নিউট্রাল, তুমি বুঝে যাবে। তো এই পাওয়ারটা কিন্তু নিজের মধ্যে গ্রো করে যায়। এছাড়া মৌনব্রত করলে এবং মেডিটেশন করলে, মেডিটেশনের পার্টটা আমি পরে বলবো তোমাদের, আজকে যেহেতু মৌনব্রত নিয়ে কথা বলছি, তো আমি সেটাই বলছি আজকে। মৌনব্রত করলে স্পিরিচুয়ালিটি কিন্তু গ্রো করে যায়, আর একটা মানুষের যদি স্পিরিচুয়ালিটি গ্রো করে যায়, তাহলে কিন্তু সে সব দিক দিয়ে গ্রো করতে শুরু করে। সে ফিজিক্যালি, সে মেন্টালি, সব দিক দিয়ে, সোশ্যালি, ইকোনমিক্যালি, সব যত রকম দিক আছে সব দিক দিয়ে কিন্তু সে গ্রো করতে শুরু করে দেয়, এটা প্রুভড। তো সেই জন্যই আমি মৌনব্রত রেখেছিলাম, আর এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে সত্যি আমার খুব ভালো লাগলো। যদি তোমাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগে তো একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না। আবার একটা নতুন ব্লগের সাথে নতুন দিনে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।